তোকে বসিয়ে বসিয়ে খাইয়ে আমাদের শুধু শুধু চালগুলো নষ্ট করছি। কোনো তো বিয়ের সম্বন্ধ আসেই না তোর এই কালো বিচ্ছিরি গায়ের রঙের জন্য। কেন রে, কেন? তোর জন্য কেন আমাদের এত দুঃখ কষ্ট পোহাতে হবে? কোথাও পড়ে মরে যেতে পারিস না? তাহলেই তো সব ল্যাটা চুকে যায়। তুই মরবি কেন? তুই তো আমাদেরকে খেয়ে তারপর মরতে চাস। আমি কি নিজে থেকে এরকম কালো হয়েছি বৌদি? বিধাতা যদি আমাকে এরকম করে বানিয়ে থাকেন তাতে আমার কি দোষ? এসবে তো আমার কোনো হাত নেই বৌদি। আমাকে এসব কথা বলো না, আমার খুবই কষ্ট হয়। তোর দাদা মানে আমার স্বামী। আমার স্বামীর যে অন্ন ধ্বংস করছিস, নিজের বাবা মার সাথে মরে যেতে পারলি না? তাহলেই তো সবকিছু সমাধান হয়ে যেত। এরকম কালো মেয়ের এই সমাজে কোনো দাম আছে? যত জ্বালা যন্ত্রণা আমার ঘাড়ে এসে পোহায়। ওরকম যদি কোনো ব্যবস্থা থাকতো বৌদি, তাহলে আমিও চলে যেতাম বাবা মায়ের সাথে। আমি এই নিষ্ঠুর পৃথিবীতে পড়ে থাকতাম না। যেখানে কারো দাম নেই সেখানে থেকে কি লাভ? আমায় আর মেরো না বৌদি, আমায় আর মেরো না। আমার যে খুবই কষ্ট হয়। আমি যে আমি যে আর ব্যথা সহ্য করতে পারি না বৌদি, আর পারি না। শোন হতচ্ছাড়ি কালী রূপা, তোকে তো আমি ভালো ভালোই বলছি যে তোর যদি এত কিছু সহ্য না হয় তাহলে বাড়ি থেকে চলে যা, না হলে মরে যা। সব সমাধানই তো খুলে দিলাম, কিন্তু তুই তো কোনোটাই কিছু করছিস না। দাঁড়া দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। এমন ব্যবস্থা করব যে তুই কল্পনাও করতে পারবি না। নিজের ওই কালী বোনটাকে আর কত ঘরে বসিয়ে বসিয়ে খাওয়াবে শুনি? কোনো কি ল্যাংড়া লুলো খুঁজে পাও না? যে কোনো একটা পাত্রের কাছে দিয়ে দিলেই তো হয়। তুমি তো আমার কোনো কথাই শোনো না। তুমি তো তোমার মতোই শুধু কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকো। আর এই বাড়িতে যে আমাকে থেকে থেকে কত কষ্ট পোহাতে হয় সেটা তো তুমি জানোই না। আহা গিন্নি, আমি তো দেখছি ল্যাংড়া লুলো কোথায় পাবো, তারাও তো যৌতুক চায়। তবে একটা পরিবার অবশ্য পেয়েছি, তারা দুদিন পর আসবে। পরিবারের সাথে একটু ভালো মতো কথা বলো, দেখো যে কোনো কিছু দিয়ে হলেও রূপাকে বিয়ে দিতে পারি কিনা। মানে তুমি কি বলতে চাইছো? তোমার বোন রূপাকে বিয়ে দিতে কি বাড়িঘর বিক্রি করবে নাকি? এই শোনো, তোমার একটা কথা বলে দিলাম, এই সব কিছুর ভাগ কিন্তু আমি পাবো। যদি ওই রূপার পেছনে একটা টাকাও খরচ করেছো তো তাহলে দেখবে তোমার অবস্থাটা আমি কি করি। গাছেরও খেতে চাও আবার তলারও খোঁড়াতে চাও, তা ওই কালো রূপাকে কে বিয়ে করবে শুনি? কিছু যৌতুক দিলেই তো বিয়ে করে নেয়, কিন্তু তোমার জন্য তো যৌতুকও দিতে পারছি না। তুমি ওদেরকে পাঠাও, তারপরেরটা পর আমি বুঝে নেব কিভাবে টাকা জোগাড় করতে হয় আর কিভাবে কি করতে হয়। আমি খুব ভালো মতোই জানি যে কোথায় খোপটা দিতে হবে। মেয়েকে তো দেখলামই, কিন্তু মেয়ের যা অবস্থা, মোটা অঙ্কের যৌতুক না দিলে আমরা কিন্তু এ বিয়েতে রাজি হব না। আমার দেবর হাজারে একটা ছেলে, তার মতো পাত্র খুঁজে পাবেন না আপনারা কোনো দিন। তাই বলছি যে আমরা যা যা বলবো তা তা যদি দিতে পারেন তাহলে এ বিয়েতে আমরা রাজি হব। আরে দিদি, আপনারা এত চিন্তা করবেন না তো। বলুন না আপনাদের কি কি লাগবে। আমরাও জানি যে মেয়ের গায়ের রংটা একটু চাপা, কিন্তু সে ঘরে সকল কাজকর্ম করতে পারে, সবার সাথে মিলেমিশে থাকে, খুব ভালো মেয়ে। ভালো মন্দ দিয়ে এ সমাজে চলা যায় না। এ সমাজে রূপটাই আসল। আমার অত সুন্দর ছেলেটার জন্য এরকম একটা মেয়ে নেব, কিছু তো আপনাদেরকে দিতেই হবে। আচ্ছা আচ্ছা মাসিমা, তা বলুন না কি কি লাগবে। আমি যদি একটু লিস্টিটা শুনি তাহলে বোধহয় একটু আন্দাজ করতে পারবো আর কি, যে মেয়ের বিয়েতে কি কি খরচ হতে পারে। আমাদের বেশি কিছু চাই না, নগদ 50,000 টাকা, আর ছেলের জন্য 2 বিঘে জমি, আসবাবপত্র ঘরের যেমন খাট, আলমারি, শোকেজ, আর মেয়ের জন্য গয়নাগাটি যা যা লাগে সব কিছু। এগুলো দিলেই আমরা বিয়েতে রাজি হয়ে যাব। এখন বাকিটা আপনাদের হাতে।
আপনারা ভেবে দেখবেন, কারণ এরকম মেয়েকে কেউই বিয়ে করতে চাইবে না। আমাদের বংশ কিন্তু খুবই উচ্চ বংশ। আপনার ননদ ভালোই থাকবে আমাদের সাথে। যদি এই বিয়েতে রাজি হন তাহলে 1 সপ্তাহর ভিতরে আমাদেরকে জানাবেন। আচ্ছা আচ্ছা দিদি, তাহলে আপনারা এখন আসুন, আমি আপনাদেরকে খুব শীঘ্রই জানাবো। সত্যিই তো বলেছেন, এরকম কালো মেয়েকে কে বিয়ে করতে চাইবে? আসলে পোড়া কপালটা তো আমাদের। ও, আরেকটা কথা, ছেলের খুবই শখ ছিল যে একটা সোনার মোটা আংটির। ওই আংটিটাও কিন্তু সাথে দিতে হবে। ঠিক আছে, আমরা তাহলে আজকে উঠি, আমাদেরকে বিয়ের কথাটা জানাবেন খন। আজকের যে সম্বন্ধটা এসেছিল সেটা কিন্তু ভালোই ছিল, কিন্তু যে যৌতুক চায়, এই যৌতুক দেওয়ার মতো আমাদের ক্ষমতা এখনো বিধাতা দেয়নি। কি যে করব, তা তুমি কি ভাবলিটা কি শুনি? মুখটা ওরকম গোমরা করে বসে আছো যে। আমি আর কি বলবো, এমনিতে তো নুনাতে পান্তা ফুরোয়। এত টাকা আমি কোথায় পাবো তুমিই বলো। এর থেকে ভালো বিয়ে দিতে হবে না, ঘরে এসে বসে থাক। আর যদি কোনোদিন কাউকে পছন্দ করে তাহলে নিজে নিজেই বিয়ে করে ফেলবে। কি কথার ছিঁড়ি দেখো! তা তোমার ওই সুন্দরী বোনটাকে কে পছন্দ করে বিনা যৌতুকে বিয়ে করবেটা কি শুনি? এমন ভাবে বলছো যে তোমার বোন সুন্দরী রাজকন্যা। এমনিতে তো কালির কালি, মানুষ আমাদেরকে কত কথা শোনায় জানো তোমার ওই বোনের জন্য। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সেই বুদ্ধিটা কাজে লাগালেই সাপও মরবে, আবার লাঠিও ভাঙবে না। আমি কি বলছিলাম, আগামীকাল থেকে রূপাকেই না হয় কাজে পাঠিয়ে দেব। তাহলে কাজ করে যে টাকা উপার্জন করবে সেগুলো দিয়ে আমাদের সংসারটাও দিব্যি চলে যাবে, আর তার বিয়ের টাকাগুলো উঠে আসবে। আমি বলে দেব যে তোর বিয়ের টাকা তুই জমা। এরকম একটা মেয়েকে ঘরে বসিয়ে না থেকে কিছু যদি উপার্জন করা যায় তাহলে আমাদেরই লাভ। তা তুমি কি বলো? বুদ্ধিটা তো তোমার মন্দ নয় গিন্নি, ভালোই বুদ্ধি এঁটেছো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এটাই করো, তাহলে আমারও একটু কষ্টটা কম হবে আর কি সংসার চালাতে। দেখতে হবে না গিন্নিটা কার। আমারই বুদ্ধি দিয়েই তো এতদিন সংসারটা চলেছে, বুঝেছো? যাই হোক, আজ তো স্বীকার করলে যে আমার বুদ্ধিতে সবকিছু হচ্ছে। চলো, এখন একটু পেটটা ভরে খেয়ে তারপর শুয়ে পড়ি। সকালে উঠে তো আবার রূপাকে কাজে পাঠাতে হবে। শোন রূপা, তোকে আর এই বাড়িতে কোনো কাজ করতে হবে না, বুঝেছিস? এই বাড়িতে কাজ করে তো কোনো আয়ই করতে পারিস না। তাই বলে কি, তুই যদি অন্য জায়গায় গিয়ে একটু কাজ টাজ করতে পারতিস তাহলে তো এই সংসারটা একটু ভালো মতো চলতো, আর তুইও তোর বিয়ের টাকা জমাতে পারতিস। এসব তুমি কি কথা বলছো বৌদি? আমি কোথায় কাজ করতে যাব? আমি বাড়িতে কাজ করি কারণ এই কাজগুলো নিজেদের। আমি বাইরে গিয়ে কার বাড়িতে কাজ খুঁজবো বৌদি? ন্যাকা দেখো, এই ন্যাকামোগুলো অন্যের বাড়িতে গিয়ে করিস রে, 2 টাকা বেশি পাবি। গ্রামের শেষের দিকে যে ময়নাদের বাড়িটা আছে, ওই বাড়িতে একটা কাজের লোক লাগবে। ময়নার মা সেদিন আমাদের বাড়িতে এসেছিল। ওখানে গেলেই তারপর কাজ খুঁজে পাবি। আচ্ছা ঠিক আছে বৌদি, তোমরা যা বলবে আমি তাই তাই করব। আমি জানি বৌদি, তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসো, তাই তো আমার ভালো চাও সব সময়। জানি আমার বিয়ে হচ্ছে না দেখে তোমরা অনেক মন খারাপ করে থাকো। মন খারাপ করব না? আপদ যদি ঘরে থাকে তাহলে মনটা ভালো রাখবো কি করে? শোন, যদি 2 টাকা রোজগার করতে পারিস সে সংসারের জন্য, তাহলে এই ঘরে টিকতে পারবি, না হলে ঘাড় ধাক্কা দিয়ে তোকে বের করে দেব। বৌদি, এই বাড়িটা আমার বাবা মায়ের শেষ স্মৃতি। এই বাড়ি ছেড়ে আমাকে অন্তত তাড়িয়ে দিও না। আমি চাইলে আরো অনেক অনেক কাজ করব। আমি পরের বাড়ি কাজ করে করে সব টাকা তোমার হাতে নিয়ে তুলে দেব। যা যা, এক্ষুনি বেরিয়ে পড়, না হলে আবার তারা কাজের লোক নিয়ে নেবে। রূপা তার বৌদির কথা মতো কাজ খুঁজতে বেরিয়ে পড়ে। সে গ্রামের শেষে ময়নাদের বাড়িতে যায় কাজের জন্য। বাড়িতে কি কেউ আছেন? বাড়িতে কি কেউ আছেন? আমি কাজ করতে এসেছি। আমার বৌদি বলল আপনাদের বাড়িতে নাকি কাজের দরকার। আমি আপনাদের এখানে কাজ করতে এসেছি।
বাড়িতে কি কেউ আছেন? আরে আরে, কে তুমি? তোমাকে তো আমি চিনতে পারলাম না। তুমি কি ওই শালতির ননদ নাকি? শালতিকে আমি বেশ কিছুদিন আগে বলে রেখেছিলাম যেন আমাকে একটা কাজের লোক রেখে দেয়, কারণ তোমাদের ওইদিকে কাজের লোকের অভাব নেই। একদম ঠিক কথা বলেছেন দিদি, কাজের লোকের অভাব নেই আমাদের এদিকে। এই যে দেখুন না, আমি চলে এসেছি আপনাদের বাড়িতে কাজ করতে। আমি আজকে থেকেই কাজ করতে চাই দিদি। আহা, তুমি এভাবে কান্না করছো কেন? তোমাকে তো কান্নার কথা কোনো কিছু আমি বলিনি। তুমি আজকে থেকেই কাজ শুরু করে দাও। ভালো মতো যদি কাজ করতে পারো তাহলে ভালো মাইনে দেব। জানোই তো, বড় ঘর বড় বাড়ি, কত কাজ। এরপর রূপা ওই বাড়িতে ঝিয়ের কাজ করতে শুরু করে। দেখতে দেখতে মাস কেটে যায়। এরপর রূপা প্রথম মাইনে পায়। সে মাইনের টাকা নিয়ে সরাসরি তার বৌদির কাছে চলে যায়। মাইনের টাকা দেখে বৌদি তো মহা খুশি। বাহ বাহ, এই তো আমার লক্ষ্মী বোন, তুই কতগুলো টাকা মাইনে পেয়েছিস রে। বাহ, এইভাবে যদি কাজ করতে পারিস তাহলে দেখবি আমরাও জমিদারের মতো চলাফেরা করতে পারবো। এই টাকাগুলো তো সংসারের পেছনেই খরচ হয়ে যাবে, তুই আরেকটা কাজ জুটিয়ে নিস। কি বলছো এসব বৌদি? একটা কাজ শেষ করতে করতেই আমার খুবই কষ্ট হয়, যেন মরে যাব। আরেকটা কাজ আমি কিভাবে করব বৌদি, তুমিই বলো। আর এখানে মাইনে তো কম নয়, অনেকগুলো টাকা আছে। এই টাকা দিয়ে তো মাসটা খুব ভালোভাবেই চলে যাবে। শোন, এত কথা বলিস না, বুঝেছিস? এত কথা বলিস না, আমার উপরে কেউ কোনোদিন কথাই বলতে পারে না। আমি যেটা বলেছি সেটাই করবি। তুই আরেকটা কাজ খুঁজবি, সেখানেও কাজ করবি, আর ওই ময়নাদের বাড়িতেও কাজ করবি। এই যে এই যে কালো বিচ্ছিরি রূপ নিয়ে যে জন্মিয়েছিস, সেটার কি কোনো মূল্য নেই? যৌতুক দিতে হবে রে, যৌতুক। যৌতুক ছাড়া তোকে কেউই নেবে না। আমি যৌতুক দিয়ে বিয়ে করতে পারবো না। যে আমাকে সত্যিকারের ভালোবাসে সে আমাকে এমনিতেই বিয়ে করবে। আর যদি না হয় তাহলে আমি কোনোদিন বিয়েই করব না। আমার তো বিয়ে করার দরকারও নেই। আমার জীবন এভাবেই চলে যাবে, রাস্তাঘাটে পড়ে থাকবো। যেই না 2 টাকা রোজগার করেছিস সেই তোর অমনি মুখে বুলি ফুটতে শুরু করলো। দাঁড়া হতচ্ছাড়ি, তোর দেখাচ্ছি মজা। তোর দাদা আজকে আসুক। আমার মুখে কোনো বুলি ফুটেনি বৌদি, আমি সত্যি কথাই শুধুমাত্র বলেছি। আর আমায় কি করবে? আমাকে তো মারবেই। মারো, তোমরা যত খুশি পারো মারো। আমি এখন সহ্য করে নিয়েছি। বিধাতা তো একজন আছেন, তিনি নিশ্চয়ই এর সঠিক বিচার করবেন। ভেবেছিলাম তোকে বিয়ে দেব, কিন্তু না, তোর অনেক শাস্তি বাকি আছে। দাঁড়া তুই হতচ্ছাড়ি, তোকে যে আমি কি করব তুই তো কল্পনাও করতে পারবি না। শুধুমাত্র অপেক্ষা কর হতচ্ছাড়ি, অপেক্ষা কর। সবুজের বউ বাড়িতে আছো নাকি? বেরিয়ে এসো তো একটু, তোমার সাথে জরুরি কিছু কথা ছিল। এই যে এই যে সবুজের বউ, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আমার সাথে আবার তোমার কিসের কথা গো পিসি? বলো বলো, তাড়াতাড়ি বলো তো। ওদিকে আবার গরুটাকে খাবার খেতে দিয়েছি। আর কি, আমার যে জ্যাঠাতো বোনের অনাথ ছেলেটা আছে, তার জন্য বিয়ের পাত্রী খুঁজছি গো। তা বলছিলাম যে তোমাদের রূপাকে যদি ওর জন্য নিতাম তাহলে কেমন হতো? রূপাকে আমরা এখন বিয়ে দেব না, দেরি আছে আরো বিয়ের। ওর এখন ওর বিয়ের বয়স হয়নি, বুঝেছো? এখনো বিয়ের বয়স হয়নি, বিয়ের বয়স হোক তারপর। এটা কেমন কথা বলছো সবুজের বউ? ওর জন্য নাকি পাত্র খুঁজতে খুঁজতে তোমরা হয়রান হয়ে পড়েছ, এখন আবার বলছো বিয়ের বয়স হয়নি। আসলে তোমাদের মনে মুখে আছেটা কি শুনি? আমি বলছি পিসি, ওনাদের মনে মুখে কি আছে? আসলে ওনার আগে আমাকে বিয়ে দিতে চাইতেন যে কোনো কিছুর মূল্যে হলেও, কিন্তু এখন আমাকে বিয়ে দিতে চাইছেন না, কারণ আমি যে উপার্জন করি এই ঘরে দেই। আমি যদি বিয়ে করে চলে যাই তাহলে তো এই টাকাগুলো আর আসবে না তাদের। সব কিছু যখন বুঝিস তাহলে মুখটা বন্ধ করে ঘরে গিয়ে বসে থাক। আজকে এমনিতেই কাজে গেলি না, তোর উপর এমনিতে অনেক রাগ জমে আছে আমার। আর শোন, তোকে এখন আমরা বিয়ে দেব না দেব না দেব না, তুই যা ইচ্ছে তাই করে ফেল।
আমি চাইছি তাই করব কেন? আমি শুধু এই বাড়ি ছেড়ে এখন চলে যাচ্ছি। আর কোনোদিন এই বাড়িতে আমি ফিরবো না। যেখানে নিজের দাদাই আমাকে দেখতে পারে না, সেখানে তুমি তো পরের বাড়ির মেয়ে, তুমি আমায় কি দেখতে পারবে আর? তোমরা থাকো তোমাদের সংসার সমাজ নিয়ে, আমি না হয় চললাম। এই কথা বলেই রূপা তার শেষ বিদায় নিয়ে বাড়ি থেকে চলে যায়। রূপা, তুই আমার বাড়িতে অনেক দিন কাজ করেছিস, আমি জানি রে তোর চরিত্র স্বভাব সম্পর্কে। তুই একদম কোনো চিন্তা করিস না। গ্রামের বিন্দু পিসির যে বোনের অনাথ ছেলেটা আছে, তার সাথেই তোর বিয়ে হবে। কিন্তু দিদি, আমি যে বিয়ে করতে চাই না, আমাকে কে বিয়ে করবে বলো? সবাই আমার গায়ের রঙের জন্য আমাকে ঘৃণা করে। আর আমিও আজ বাড়ি থেকে চলে এসেছি, আর কোনোদিন ওই বাড়িতে ফিরবো না, সেটাও বলে এসেছি। দেখ রূপা, আমি যদি পারতাম তাহলে তোকে আমার বাড়িতে সারা জীবন রেখে দিতাম, কিন্তু এগুলো কি সম্ভব বল? তুই একটা মেয়ে মানুষ, তাও আবার যুবতী, লোকে কি বলবে বল? আর এদিকে তুই শপথও করেছিস যে বাড়িতে ফিরবি না, তাই তোকে যে এই বিয়েটা করতেই হবে। আচ্ছা ঠিক আছে দিদি, আপনারা যেমনটা বলবেন আমিও তেমনটাই করব। ছেলেটা খুবই ভালো, তার নাম রাজন। ছেলেটার ব্যবহারও অনেক ভালো, তোর জীবনে সুখ হবে। অত সুখ আমার কপালে যে সয় না দিদি। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, তারপর বড়কালে না পেয়েছি দাদার ভালোবাসা, না পেয়েছি বৌদির ভালোবাসা। রূপাকে আমার খুবই পছন্দ হয়েছে দিদি। আমি আপনাকে কথা দিলাম যে রূপাকে আমি আগলে রাখবো। আমি অনাথ ছেলে, তাই অনাথ একটা মেয়ের কষ্ট আমি বুঝি। আর রূপার দাদা বৌদির কথাও আমি ভালো মতোই জানি। তাদের সাথে দেখা হয়নি অবশ্য। ভাই, তোমার কাছে আমার একটাই অনুরোধ, রূপাকে খুবই সুখে রেখো। তোমার ঘরে খাবারের অভাব হলেও যেন সুখ শান্তির অভাব না হয়। আর রূপা আমার কাছে মাসের পর মাস কাজ করেছে, মেয়েটা অনেক অনেক ভালো। তোমার সংসারটা দেখবে এক টুকরো স্বর্গের রাজ্য হয়ে উঠবে। এভাবে বলবেন না দিদি, আপনি আমার জীবনে উপকার করেছেন, তা তো নিজের বোনও করতো না। আপনি সবসময় ভালো থাকুন দিদি, আপনি সবসময় ভালো থাকুন। রাজন রূপাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল, আর রূপাও রাজনকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছিল। আর পারছি না গিন্নি, আর পারছি না। শরীরটা যে আর ভালো লাগে না গিন্নি। আমি আর কি করব বলো, তোমার পেছনে তো সব টাকাই খরচা হয়ে যাচ্ছে। শেষে গরুটাকেও বিক্রি করলাম, কিন্তু তোমার তো কোনো সুস্থ হবার লক্ষণই দেখছি না। এখন গ্রামে গ্রামে সাহায্য চাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। কিছু একটা করো গিন্নি, কিছু একটা করো। আমি বাঁচতে চাই গিন্নি, আমি বাঁচতে চাই। কারো কাছে কিছু সাহায্য চাও, আমাকে বড় হাসপাতালে ভর্তি করাও। তুমি জানো না বড় হাসপাতালে ভর্তি করালে কত টাকার প্রয়োজন? আমি এত টাকা পাবো কোথায় তুমি বলো? এই কথা বলে সবুজের বউ আর কোনো উপায় না পেয়ে গ্রামের পথে রওনা হতে শুরু করে। সে তার স্বামীকে যে কোনো উপায়ে বাঁচাতে চেয়েছিল, তাই সে মান সম্মানের কথা চিন্তা না করে গ্রামের মানুষের কাছে সাহায্যের জন্য গেল। আরে রূপা, তুই এখানে? আমি তো কল্পনা করতে পারছি না। তুই তুই এখানে কি করে এলি? আর তোর সাথে উনি কে? এত অবাক হওয়ার কিছু নেই, উনি আমার স্বামী। কেন? আর তুমি এখানে কি করছো? আমি তো তোমাকে এত চিনি না, আমাকে রূপা রূপা বলে একদম ডাকবে না। রূপা রে, আমার সর্বনাশ হয়ে গেছে। তোর দাদা খুবই অসুস্থ, তোর দাদা যে বাঁচবে না রে। কত বুদ্ধি দেখালাম, শেষে গরুটাকেও বিক্রি করলাম, কিন্তু কোনো কিছুতেই লাভ হচ্ছে না। এখন ডাক্তার বলেছে বড় হাসপাতালে ভর্তি করাতে, কিন্তু এত টাকা আমি পাবো কোথায়? তাই গ্রামে গ্রামে মানুষের কাছে ধার ধানে সাহায্য করে বেড়াচ্ছি। রূপা, তোমার বৌদির সাথে এরকম করো না, তোমার দাদা খুবই অসুস্থ। তুমি দয়া করে তোমার দাদাকে দেখতে যাও, না হলে তোমার দাদা মনে কষ্ট পাবে। না, আমি কোনো দিন যাব না, উনি আমার দাদা নয়। আমি আমার মনকে পাথর করে নিয়েছি। ওগো,
ওনাকে বলো এখান থেকে চলে যেতে, না হলে কিন্তু একটা গড়বড় করে ফেলবো। বলো ওনাকে এখান থেকে চলে যেতে। আমি ওদের মুখ দেখতে চাই না, একদম চাই না। আচ্ছা ঠিক আছে বোন, আমি এখান থেকে চলে যাচ্ছি। আর যদি পারিস তোর দাদাকে একটু শেষবার দেখে আসিস। আপনি কি সবুজ কাকুর বউ? আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ খুকি বলো, তো তুমি কে, আর তোমার হাতে এতগুলো টাকা কিসের? বলো খুকি বলো। আসলে রূপা কাকিমা আর ওনার স্বামী মিলে ওনাদের বাড়িটা বিক্রি করে এই টাকাগুলো পাঠিয়েছে। ওনারা শহরে চলে গেছে, তাই বলেছে যেন আপনার কাছেই টাকাগুলো দিয়ে বলি আপনার স্বামী চিকিৎসা করাতে। আয় হায় রে, হায় আমার পোড়া কপাল। যে রূপাকে সারা জীবন কষ্ট দিলাম, সেই রূপায় আজ আমাদের এত বড় উপকারটা করলো। হে বিধাতা, হে বিধাতা, আমাকে শাস্তি দাও বিধাতা। এত বড় শাস্তি আমাকে দাও যে আর কোনো দিন যেন আমি বাঁচতে না পারি। হায় রে হায়।